আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 50 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। গাজায় হামাসের বন্দুকধারী যোদ্ধাদের টহল। সত্যিই কি হামাসের পরিবর্তে গাজার ক্ষমতায় আসছে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ? ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ধ্বংস হবে মধ্যপ্রাচ্য, বিবিসিকে বিস্ফোরক তথ্য দিলেন জর্ডানের বাদশাহ। এরদোয়ানের নির্দেশে যে কারণে গাজায় যাচ্ছে তুর্কি সেনা। বিশ্বব্যাপী আকাশ প্রতিরক্ষা চীনের, ট্রাম্প কেবল স্বপ্নই দেখছেন। আই লাভ মুহাম্মদ বলা ব্যক্তিদের ওপর যে কারণে চড়াও হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। সংবাদ মাধ্যম সাফাক মঙ্গলবার 14 অক্টোবর জানিয়েছে একটি ফায়ারিং স্কোয়াডে এই 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বার্তা সংস্থা ইয়েনেথ জানিয়েছে হামাস এখনো পর্যন্ত অন্তত 50 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাসকে অস্থায়ী সময়ের জন্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। এরপরই একসঙ্গে 8 জনকে গুলি করে দণ্ড কার্যকরের খবর শোনা গেল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা হামাসের যোদ্ধারা 8 জনকে নিয়ে এসেছে, যাদের হাত বাঁধা এবং চোখে কাপড় লাগানো। হামাস জানিয়েছে এই ব্যক্তিরা গত 2 বছরের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়া দোখমুস গোষ্ঠীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা। এই গোষ্ঠী গাজার অন্যতম শক্তিশালী সশস্ত্র দল। ইসরায়েলি বার্তা সংস্থা ইয়েনেথ জানিয়েছে দোখমুস গোষ্ঠীর 52 সদস্যকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। অপরদিকে একই সময় হামাসের 12 যোদ্ধা নিহত হয়েছে, যার মধ্যে হামাসের সিনিয়র নেতা বাসিম নাইমের ছেলেও আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামাস যোদ্ধারা অ্যাম্বুলেন্সে করে দোখমুস গোষ্ঠীর এলাকায় প্রবেশ করে। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়। সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক রুশদি আবু লউফ গাজা থেকে জানিয়েছেন প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর গাজার সাধারণ মানুষের মধ্যে ভীতি, একই সঙ্গে ক্ষোভ তৈরি হয়েছে। হামাস বলছে তারা নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করছে, কিন্তু অনেকের আশঙ্কা তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেনা পাওনা মেটাচ্ছে। সূত্র বিবিসি। গাজায় হামাসের বন্দুকধারী যোদ্ধাদের টহল। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ধীরে ধীরে গাজার রাস্তায় তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে হামাস। যুদ্ধ বিধ্বস্ত গাজায় পুলিশিং পরিচালনার জন্য হামাসকে সাময়িকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 14 অক্টোবর রাতে লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাস অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেকে একটি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রতিবেদন সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাস সমস্যাগুলো বন্ধ করতে চায়। তারা এই বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতা জানিয়েছেন তাদের দল নিরাপত্তা শূন্যতা হতে দেবে না এবং জনসাধারণের নিরাপত্তা এবং সম্পত্তির পাহারা দেবে। এর আগে হামাস তাদের অস্ত্র ভান্ডার নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে তারা বলেছে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত থাকবে। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির প্রধান শর্ত হচ্ছে গাজা থেকে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করা। অন্যদিকে ফিলিস্তিনিরা তাদের শাসনভার কোনো বিদেশি শাসকের হাতে দিতে নারাজ। এই ক্ষেত্রে গাজায় হামাস গাজায় ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হতে নতুন একটি প্ল্যাটফর্ম খুলতে চায়। খবর তাসের। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল হামাসের একজন প্রতিনিধির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
হামাসের ওই নেতা বলেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন শাখা খুলতে প্রস্তুত। হামাসের বর্তমানে পিএন এর সঙ্গে কোনো সংঘাতের ইচ্ছে নেই। হামাস আন্দোলন বিশ্বাস করে যে গাজা উপত্যকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের নিরস্ত্রীকরণের বিষয়টি অতিরঞ্জিত এবং দ্রুত এটি সমাধান করা হবে। নাম প্রকাশ না করে এক হামাস নেতা বলেন, নিরস্ত্রীকরণ একটি জটিল সমস্যা, তবে আমরা একটি সমাধান খুঁজে বের করব। তিনি উল্লেখ করেন, অস্ত্র সমর্পণ এবং গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আলোচনা করা উচিত। সোমবার হামাস এবং অন্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। একই সঙ্গে 4 জন নিহত জিম্মির মৃতদেহও হস্তান্তর করেছে। রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে চলে গেছে। এর পরিবর্তে ইসরায়েল 1968 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে 250 জন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ধ্বংস হবে মধ্যপ্রাচ্য, বিবিসিকে বিস্ফোরক তথ্য দিলেন জর্ডানের বাদশা। চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে না গেলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। মিশরের শার্ম আল শেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার উপর অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসিকে দেওয়ার একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। শীর্ষ সম্মেলনটি সেই দিনে অনুষ্ঠিত হয় যখন হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দেয়। বাদশাহ আব্দুল্লাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক তৈরি না করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি আরো বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে। একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্র সমাধান। ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাদশাহ আশা প্রকাশ করেন, রাজনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি ঠিক করা সম্ভব হবে। যদি আমরা সমাধান না করি, আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে। বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তবে একই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আব্দুল্লাহ সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। বাদশাহ আব্দুল্লাহ বলেন, তিনি আমাদের সকলকে যে বার্তাটি দিয়েছিলেন তা হলো, এটা বন্ধ করতে হবে, এটা এখনই বন্ধ করতে হবে। এবং আমরা বলেছিলাম, যদি কেউ এটা করতে পারে তাহলে তিনি তা করতে পারবেন। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং কাতারের হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা সহ গত 2 বছরের সহিংসতার কথা উল্লেখ করে জর্ডানের বাদশা বলেন, আমরা আঞ্চলিক অথবা উত্তর দক্ষিণ বিভাজিত হয়ে সংঘাতে জড়ানো, যা সমগ্র বিশ্বকে প্রভাবিত করত, যার কতটা কাছাকাছি পৌঁছে গেছে। দীর্ঘ 2 বছরের ভয়াবহ যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন সেখানে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিকভাবে টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্কের সেনাবাহিনী। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। এই মিশনে অংশ নিতে তুর্কি সেনারা প্রস্তুত এবং তারা এটিকে ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবেই দেখছে। এই বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরের শার্ম এল শেইখে পৌঁছেছে। এর আগের দিনই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের ঘোষণা দিয়েছে। এএফপি জানায়, এই কেন্দ্র মানবিক কার্যক্রম সমন্বয়, নিরাপত্তা সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। ওয়াশিংটন জানিয়েছে, দখলকৃত অঞ্চলে প্রায় 200 মার্কিন সেনা পাঠানো হবে, তবে তাদের ভূমিকা হবে কেবল মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয়ে সীমিত, গাজার ভেতরে সামরিক হস্তক্ষেপে নয়। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি সেনারা ইয়েলো জোন থেকে সরে গেছে।
চুক্তির অংশ হিসেবে শিগগিরই বুদ্ধি বিনিময় প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখছেন, কল্পনা করছেন, গল্প শোনাচ্ছেন। তিনি এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে চান যা গোটা আমেরিকাকে সুরক্ষা বলয়ে নিয়ে আসবে। ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও হবে কয়েক গুণ শক্তিশালী। স্যাটেলাইট সংযোগে এটা হয়ে উঠবে এক অনন্য প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ট্রাম্পের সেই স্বপ্নের গোল্ডেন ডোম ঠিক কবে নাগাদ আলোর মুখ দেখবে তা কোনো সঠিক হদিস দেয়া যায়নি। তবে এদিকে নাকি কাণ্ড ঘটিয়ে ফেলেছে চীন। ট্রাম্প যা স্বপ্ন দেখছেন তা ইতিমধ্যেই বাস্তবে পরিণত করেছে বেইজিং। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে চীন। চীনের এই ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চীনের দিকে আসা প্রায় 1000 ক্ষেপণাস্ত্র একই সঙ্গে পর্যবেক্ষণ করতে সক্ষম বলে জানা গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক রিপোর্ট অনুযায়ী চীন এই ব্যবস্থাটির নাম দিয়েছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম। পিপলস লিবারেশন আর্মির তৈরি ও পরীক্ষিত এই প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথম এমন সিস্টেম যা গ্রহব্যাপী কভারেজ বা বিশ্বজোড়া নজরদারি সক্ষমতা অর্জন করেছে বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এই ধারণা নতুন নয়। 1983 সালে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রথম স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা স্টার ওয়ার্স ঘোষণা করেন। রিগান বলেছিলেন, এমন একটি ব্যবস্থার কথা ভাবুন যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের উপকূলে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই স্টার ওয়ার্স আর কখনোই পুরোপুরি কার্যকর হয়নি। 2025 সালের মে মাসে ট্রাম্প সেই স্বপ্নকেই নতুন করে জাগিয়ে তোলেন। তিনি $175 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের জন্য গোল্ডেন ডোম নামে একটি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তাব দেন। রয়টার্সের খবর অনুযায়ী এতে উপগ্রহ ভিত্তিক একটি স্তর সহ মোট 4টি স্তর থাকবে, যা স্থল, সমুদ্র, আকাশ এবং মহাকাশ জুড়ে একটি এআই সক্ষম নেটওয়ার্ক তৈরি করবে। কিন্তু সেই প্রকল্পের কোনো সুস্পষ্ট কারিগরি কাঠামো এখনো তৈরি হয়নি। অন্যদিকে চীনের ক্ষেত্রে স্বপ্ন এখন বাস্তবতার দিকে। দক্ষিণ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুসারে চীনা বিজ্ঞানীরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি কার্যকর প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মডেল মোতায়েন করেছেন। আই লাভ মোহাম্মদ বলা ব্যক্তিদের উপর যে কারণে চড়াও হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে আই লাভ মোহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি স্লোগান ব্যবহার করায় বহু মুসলিম পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া এই অভিযানে ধর্মীয় অভিব্যক্তিকে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখছে কর্তৃপক্ষ। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানিয়েছে, এ পর্যন্ত 22টি মামলায় 2500 জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান মূলত পোস্টার, টি শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ আই লাভ মোহাম্মদ লেখার কারণে চালানো হচ্ছে। গত 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী পালনের সময় আই লাভ মোহাম্মদ লেখা একটি বোর্ড টানানো হয়। স্থানীয় কিছু হিন্দু এই বোর্ড নিয়ে সমালোচনা শুরু করে। তারা অভিযোগ করে যে এটি উৎসবের নতুন সংযোজন, যা উত্তরপ্রদেশের ধর্মীয় উৎসবে নতুন কিছু যোগ করার উপর নিষেধাজ্ঞার লঙ্ঘন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্মীয় ভিত্তিতে বৈরিতা ছড়ানোর মতো গুরুতর অভিযোগে প্রায় 2 ডজন মুসলমানের বিরুদ্ধে মামলা করে। এই অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, কানপুরের প্রায় 20% জনসংখ্যা মুসলিম। কানপুরের এই ঘটনার পর মুসলিম রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনা শুরু হয় এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরে। দেশ জুড়ে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার, ব্যানার ও সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়িয়ে পড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 50 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস।
গাজায় হামাসের বন্দুকধারী যোদ্ধাদের টহল। সত্যিই কি হামাসের পরিবর্তে গাজার ক্ষমতায় আসছে ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ? ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ধ্বংস হবে মধ্যপ্রাচ্য, বিবিসিকে বিস্ফোরক তথ্য দিলেন জর্ডানের বাদশা। এরদোয়ানের নির্দেশে যে কারণে গাজায় যাচ্ছে তুর্কি সেনা। বিশ্বব্যাপী আকাশ প্রতিরক্ষা চীনের, ট্রাম্প কেবল স্বপ্নই দেখছেন। আই লাভ মুহাম্মদ বলা ব্যক্তিদের ওপর যে কারণে চড়াও হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।